প্রিয় দর্শক, শুভ সময়। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকবার চেষ্টা করছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে দৃশ্যমান উৎসব হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনে আমরা যখন ভোট দিতে চাই তখন আমরা একটি প্রতীক বা মার্কায় ভোট দিই। আমরা যখন ব্যালটের সামনে দাঁড়াই, আঙুলের ছাপ রাখি, তখন কিন্তু ভাবি না যে প্রার্থীটি কে, তার পরিচয় কি। আমরা তখন সবচেয়ে বেশি আকৃষ্ট হই একটি প্রতীকের দিকে। তাই একজন মানুষকে জানতে, একজন নেতাকে জানতে, রাজনৈতিক দল সম্পর্কে জানতে প্রতীক কিন্তু নির্বাচনে খুব বড় একটি ভূমিকা পালন করে, কারণ প্রতীক সেই দলের রাজনৈতিক পরিচয় বহন করে। কিন্তু নির্বাচনের 3 মাস আগে এসে আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক নিয়ে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আমরা অনেকদিন ধরে জানি যে এনসিপি তার কাঙ্ক্ষিত প্রতীক পাচ্ছে না। আবার এখন এসে আমরা রিপ্রেজেন্টেশন অফ পিপল অর্ডার বা আরপিওর ব্যাপারে কথা শুনছি যে একটি দল যদি কারোর সাথে জোট গঠন করেও, তাহলে সে যেই দলের সাথে জোট গঠন করবে সেই দলের প্রতীক পাবে না, বরং তার একক প্রতীক নিয়ে লড়তে হবে। এই সকল বিষয় নিয়ে নানান দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। অনেকে একটু আশঙ্কাজনক পরিস্থিতিতে আছেন। সবকিছু নিয়ে আজকের ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে কথা বলবো। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আছেন কাজী সালিমুল হক কামাল, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত এবং ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি সালিমুল হক কামালের কাছে আগে যেতে চাই। আরপিওর কথা বলছিলাম যে আরপিও গঠন করলে কি হবে, যে ছোট ছোট যে দলগুলো আছে বা যারা জোট গঠন করতে চায় বা যারা নতুন দল, তারা যখন একটি বৃহৎ দলের সাথে বা এখনই অলরেডি পরিচিত এরকম একটি দলের সাথে যাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, তখন তাদের নিজের প্রতীক নিয়ে যাচ্ছে। যেহেতু প্রতীক একটি বিশাল ভূমিকা নির্বাচনে পালন করবে, ওই প্রতীকটাকে আসলে মানুষ কতটুকু আইডেন্টিফাই করতে পারবে এবং ভোটে আসলে সেটি কেমন ভূমিকা রাখবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দেখতে হবে, আমাদের সংবিধানে আর্টিকেল 70-তে বলা আছে যে, আমি ওখান থেকে শুরু করি, যে কোনো প্রার্থী যেই দলের থেকে নির্বাচিত হবে, সে যদি সেই দলের থেকে পদত্যাগ করে বা তাকে বহিষ্কার করে, তাহলে তার মানে সংসদ সদস্য পদ বাতিল হবে। তো ওইখানেই কিন্তু বলা আছে যে এখন ধরেন, এখন আপনারা যেটা নিয়ে বলছেন বা যেটা নিয়ে বিতর্ক হচ্ছে, এখন একটা ছোট দল সে আসলো, বিএনপির আন্ডারেই যদি সে করে, ধানের শীষ নিয়ে সে করে, তো দেখা যাবে যে কোনো কারণে তাদের সাথে মতের অমিল হলো, অমুক হলো, ওই সিটটা কিন্তু তাদেরই থেকে যাচ্ছে। এটা আমরা 2018 নির্বাচনে আমরা দেখেছি, যখন বিএনপির কি বলবো মার্কা নিয়ে অনেকে নির্বাচন করলো, পরে তারা বিএনপির সাথে একসাথে ছিল না, কোনো কিছু করা যায়নি। যেহেতু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে এটা যেহেতু আমাদের আর্টিকেল 70-র সাথে সাংঘর্ষিক, সেই চিন্তা করেই হয়তো আরপিওতে এরকম করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো যে আরপিওটা যখন করা হয়েছে, এটা উচিত ছিল স্টেক হোল্ডারদের সাথে, সবার সাথে কথা বলা, আলোচনা করা। তাহলে হয়তো এখন যে প্রশ্নগুলো আসতেছে, এই প্রশ্নগুলো হয়তো আসতো না। তবে নির্বাচনে জয়ী হয়ে তো আগে সেই আসনটাতে যেতে হবে, সে যাওয়ার জন্য কিন্তু পরিচিতি দরকার তার প্রতীকের। এখানে কিন্তু সেই দলগুলো সমস্যায় পড়ে যাচ্ছে। সেটা পড়তেছে, কিন্তু দ্যাট ইজ পার্ট অফ দ্য গেম আর কি। এখন তো করার কিছু। আমরা সারোয়ার তুষারের কাছে শুনবো, আপনি এই ব্যাপারে কি মনে করছেন? এবং এনসিপি এখনো প্রতীক পায়নি, তাহলে এনসিপি কিভাবে নির্বাচনে যাবে? আপনাকে ধন্যবাদ। এনসিপির প্রতীক জটিলতাটা তো একটা ভিন্ন ইস্যু। আশা করছি যে আমরা পাবো, আর না পেলে তো আমরা নিবন্ধনটাই নেব না, সেটা আমরা বলেছি। এটা একটা ডিফারেন্ট, কিন্তু ধরেন আমাদের তো কোনো না কোনো একটা প্রতীক নিশ্চয়ই আমরা পাবো, কারণ যেহেতু আমরা নিবন্ধনটা পেয়ে। তবে আপনারা কি শাপলা প্রতীক ছাড়া যাবেন নির্বাচনে? না, আমরা শাপলা প্রতীক ছাড়া যেতে চাই না, সেটা হচ্ছে আমাদের অবস্থান। কিন্তু আমরা এই যে প্রতীকটার জন্য ফাইট করছি, এখানে আপনার আরপিওর প্রসঙ্গটা আসে। ধরেন আমরা কারোর সাথে সমঝোতা করলাম বা জোট করলাম, কিংবা আমাদের সাথে কেউ করলো। এখন আগে যেটা ছিল যে সাধারণত বড় দলের মার্কায় আপনি ইলেকশন করতে পারবেন যদি আপনি তার জোট সঙ্গী হন। এটাকে এবার আরপিওতে চেঞ্জ করা হয়েছে। এখন আমরা এত ফাইট করে একটা মার্কা, ধরা যাক আমরা শাপলাটা অর্জন করলাম, তো করে যদি আমরা আবার বড় দলের মার্কায় চলে যাই, তাহলে এটা কেন করলাম আমরা? এখন এই যে আরপিও নিয়ে এখনকার যে বিতর্ক, এটার বিতর্কের মূল উৎসটা কি? এটা হচ্ছে, দেখবেন কাদের জন্য এটা সমস্যা হয়েছে। এই যে এটা তো একটা ভালো, আপনি একটা নিবন্ধিত দল, আপনি যদি ব্যক্তি হন, একজন ব্যক্তি হন, আপনার দলে নিবন্ধন নাই, তাহলে আপনি ওই দলে যোগ দিয়ে, বড় দলে যোগ দিয়ে আপনি নির্বাচন করবেন, এটা তো সমস্যা না। কিন্তু যে দলের মার্কা আছে, সে দল কেন আরেক দলের মার্কা নিয়ে
এবং সে নিজে দেখেন এখন আপনি কি একটা অদ্ভুত পরিস্থিতি, এই আরপিওর সংশোধনীর ফলে কি বলা হচ্ছে, সে নিজের দলের মার্কা নিয়ে ইলেকশন করতে চাচ্ছে না, সে জোটের বড় দলের মার্কা নিয়ে ইলেকশন করতে যাচ্ছে। কেন? এবং এই সমস্যাটা কাদের জন্য, কারা নিয়ে, মানে যাদের মার্কাটা বেশি পরিচিত না, যাদের মার্কা বেশি পরিচিত না, শুধু সেটা না, যাদের আসলে সারা দেশে কোনো জনভিত্তি নাই, যারা ওয়ান ম্যান পার্টি, একটা সাইনবোর্ড সর্বস্ব দল, সে একজন হয়ে আপনার ওই বড় দলের একটা আনুকূল্য চায় বা অনুকম্পা চায়, এটা হলো একদম স্পেসিফিকভাবে তাদের সমস্যা। ইভেন এটা ছোট কোট আনকোট ছোট দলেরও সমস্যা না, যারা কোট আনকোট ছোট দল তাদেরও কিছু মাত্রায় জনসমর্থন আছে, সারা দেশে 1% হোক, 2% হোক, 3% হোক ভোট আছে। যেমন ধরেন ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার পরিষদ কিংবা গ্রোয়িং পার্টি হিসেবে এনসিপি, তাদের জন্য দেখবেন এই যে মার্কার এই ইস্যুটা সমস্যা না, তারা এটা সবাই সমর্থন করছে। কেন সমর্থন করছে? কারণ তাদের একটা পার্সেন্টেজ অফ ভোট আছে সারা দেশে, জরিপে দেখা গেছে, সেটা যত পার্সেন্টই হোক, ঠিক আছে। এনসিপির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে 15 to 20% দেখা যাচ্ছে, সেটা হয়তো আরও বাড়তেও পারে। হ্যাঁ, কোনো কোনো দলের 5%। আমি আপনাকে একটা জিনিস বলি, যাদের 5% ভোট আছে সারা দেশে, তারা কেউ অন্যের মার্কায় ইলেকশন করতে চাইতে পারে না। কেন জানেন? কারণ হচ্ছে এবার আবার আপার হাউস হচ্ছে, এবং সেই আপার হাউসে যদি পিআর থাকে, মানে আপনার ভোটের অনুপাতে আপনাকে আসন দেওয়া হবে, তাহলে আপনি যদি নিজের মার্কায় ইলেকশন না করেন, তাহলে আপনি তো আপার হাউসে আপনার রিপ্রেজেন্টেশন হারাবেন, ওটা তো বড় দলে বিলীন হয়ে যাচ্ছে। ফলে বুঝতে পারছেন এখানে অনেকগুলো জিনিস আপনার জড়িয়ে আছে, অনেকগুলো বড় রাজনীতি জড়িয়ে আছে। এবং এটার এই যে বিএনপি যে আপার হাউসে পিআর রাজি হয় নাই, এটার অনেকগুলো কারণের সাথে এই একটা কারণ আছে, দুটো কারণ। একটা হচ্ছে যে যেহেতু 51% লাগবে আপনার আপার হাউসে, এখন আপনার ছোট দলগুলো, আপনার সাথে থাকা ছোট দলগুলো যদি বিএনপির মার্কা ইলেকশন করে, তাহলে তো এটা ধানের শীষের ভোটের অনুপাতে যুক্ত হবে। ধানের শীষ সারা দেশে 40% ভোট পাবে ধরা যাক, ঠিক আছে। আবার ওই ছোট দলগুলো আপার হাউসে পিআরের বিরোধিতা করেছে। কেন? কারণ তারা জানে যারা বিএনপির মার্কায় ইলেকশন করতে চায়, ধানের শীষের মার্কায় ইলেকশন করতে চায়, ফলে তাদের যে ভোট পার্সেন্টেজ, তাদের আপার হাউসে কোনো রিপ্রেজেন্টেশন কিন্তু থাকবে না। বুঝতে পারছেন? ফলে বিএনপি যেটা চায় যে মানে আপার হাউসে 51% হওয়া দরকার সংবিধান সংশোধনের জন্য, সেটা কিন্তু হবে না। কারণ বিএনপি ওভারহেলমিং মেজরিটি পেলেও, কথার কথা, ওভারহেলমিং মেজরিটি পেলেও 2/3 ধরা যাক যদি পায়, তবু তার 40%-এর বেশি ভোট হবে না সারা দেশে। ফলে এইটা হলো রেসিপ্রোকাল। ছোট দলগুলো এই জন্য চায় না নিজের মার্কা ইলেকশন করতে, বিএনপিও এখন রাজি হয় না। আপনি একটু অবাক হলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, উনি কিন্তু যখন এটা খসড়াটা আসছিল, যখন আলোচনা হচ্ছিল, তখন এটাকে স্বাগত জানিয়েছিলেন, এই গত অগাস্টে, পত্রিকায় রেফারেন্স আছে। এখন আবার গতকালকে উনি বলছেন যে এটা আমরা মানি না, এটা আমরা মানবো না, আমরা নির্বাচন কমিশন এবং আইন মন্ত্রণালয়কে চিঠি দেবো, কারণ এতে করে জোট সঙ্গীরা নিরুৎসাহিত হবে। জোট সঙ্গীরা নিরুৎসাহিত হবে মানে বিএনপি আসলে তার যারা, মানে যাদেরকে একটা সিট দেওয়ার বিনিময়ে, একটা সিট দেওয়ার, আমি কথাটাকে এভাবে বলবো যে একটা সিট দেওয়ার বিনিময়ে যাদেরকে প্রায় মানে দলীয় অনুগতদের চেয়ে বেশি অনুগত বানিয়ে ফেলে, তাদের জন্য এটা সমস্যা হবে। আমরা এটা সবচেয়ে বেশি এটা ভুক্তভোগী হয়েছে যখন আমরা কমিশনে গেলাম। কমিশনে যখন সংস্কারের আলোচনাটা চলছে, কিছু দল আছে যাদের কোনো নিজস্ব অবস্থান নাই, তারা তাকিয়ে থাকে বিএনপির দিকে। কেন? ওই একটা আসনের জন্য। আপনি যে জুলাই সনদে কোন দল কি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপনি তো আপনার কাছে সামনে আছে, এটা তো সারা জাতির সামনে আছে, আপনি ওপেন করেন দেখবেন বিএনপি যে 9টা জিনিসে দ্বিমত দেয়া, ওই দলগুলো ঠিক ওই 9টা জিনিসে দ্বিমত দেয়া, এমন একটা জিনিসও নাই যেটাতে বিএনপির দ্বিমত তাদের একমত, এমন একটা জিনিসও নেই। এটা কি হতে পারে? এটা হচ্ছে শুধুমাত্র এই আসনের কারণে। এবং আমাদেরকে তারা আবারও আসবে স্যার, ইনফরমালি এটা বলেছে যে আমরা তো বলতে পারছি না, বুঝেনি তো এই সেই, আপনারা বলেন। আমরা সালিমুল হক কামালের কাছে শুনবো, আসলে কি বিএনপি একটি সিট দিয়ে তাদেরকে কিনে নিতে চাচ্ছে বা একটি আসন দিয়ে ব্যবহার করছে শুধুমাত্র ছোট দলগুলোকে? এইটা আমার কমেন্ট করা ঠিক হবে না, এটা আমাদের নীতি নির্ধারক যারা আছেন ওনারাই ভালো বলবেন, ভালো জানেন। তবে বিএনপি কেন আরপিও চাচ্ছে, কেন আরপিও চাচ্ছে মানে বুঝলাম না। তারা কেন চাচ্ছে যে সারোয়ার তুষার যেটি বলেন সেই কথাটি ধরে যদি আমি বলি যে বিএনপি আসলে চাচ্ছে যে এইভাবে নির্বাচনটা হোক, ছোট দলের রিপ্রেজেন্টেশন সেরকমই থাকুক, প্রতীকটা থাকুক, একই দলে ভোট না এটা হয়তো যেহেতু আগে ছিল, আগে তো এরকমই ছিল আর কি, সেই কারণেই হয়তো তার কন্টিনিউশন হিসাবে সেটা চাচ্ছে। এই প্রসঙ্গগুলো যেহেতু আমাদের সাথে আলোচনা হয় না, আমরা কমেন্ট করা ঠিক হবে না। তবে না, আপনি তো আসলে বিএনপি কে রিপ্রেজেন্ট করছেন এখানে, সেই ক্ষেত্রে আপনার মতামত থাকতেই পারে। করতে আসিনি, আমাকে তো হ্যাঁ জি বলেন, অসুবিধা নেই। আপনি কি নমিনেশন পাবেন না বা নিতে চাচ্ছেন না, নির্বাচন করবেন না? আপনি করতে পারি, যদি দল আমাকে দেয় করব, তার সাথে তো আমার এটার কোনো আপনার নিজের ইচ্ছা আছে কিনা কিসের নির্বাচন করার? হ্যাঁ অবশ্যই আছে আর কি। তো নির্বাচন করলে সেই নির্বাচনটা আপনি কিভাবে চাচ্ছেন? এবং আপনি তো অনেকদিন ধরে রাজনীতির বাইরে ছিলেন, সেই ক্ষেত্রে আপনার মানুষের সাথে যোগাযোগ বা ভোট কেমন পাওয়ার প্রত্যাশা বা সেই রাজনীতির ধারাটা আপনি আবার কিভাবে করবেন?
ওই যে উনি যে কথাটা বললেন যে একটা ব্যক্তি তো ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হলো দল। আমাদের বিএনপির অ্যাটলিস্ট আমার নির্বাচনী এলাকা, আমার ডিস্ট্রিক্টে গ্রাসরুট লেভেলে আমাদের মাগুরায় আমাদের গ্রাসরুট লেভেলে আমাদের অর্গানাইজেশন আছে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের ছাত্রদল যুবদল আছে। যেই আসুক দল তো আছে, দলের লোক নেতাকর্মীরা আছে। তারা কি এখন আপনার নিয়ন্ত্রণে আছে নাকি অন্য কোথাও চলে গিয়েছে, অন্যরা কেউ নিয়ন্ত্রণ করছে? নিয়ন্ত্রণ তো দলের লিডাররাই করে, আমি আছি, আরও আছে, থাকবে, যাকে নমিনেশন দেবে সবাই তার পক্ষে আমরা কাজ করব, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা সারোয়ার তুষারের কাছে শুনবো। এখন আপনাদের নির্বাচন নিয়ে কি প্রত্যাশা? প্রতীকের বাইরে আপনারা কেমন নির্বাচন চাচ্ছেন? এবং যেখানেই যায় আসলে চায়ের স্টল থেকে শুরু করে রাস্তাঘাটে বন্ধু বান্ধব পরিবার সকলে একটি কথাই আমাদের সকলকেই জিজ্ঞেস করে যে নির্বাচন হবে কিনা। এই প্রশ্নটা মানুষের মনে কেন? এই প্রশ্ন মানুষের মনে আসলে পুশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় সারাক্ষণ। আপনি গত এক বছরের যারা জার্নালিজমের স্টুডেন্ট বা উচ্চতর পড়াশোনা করছে, আমি তাদেরকে এটা আহ্বান জানাই। আমি অনেকবার বলেছি বিভিন্ন জায়গায় যে তাদের একটা খুব দুর্দান্ত গবেষণা হইতে পারে গত এক বছরের টকশোর শিরোনাম। এই 5 আগস্টের পরপর কী কী টকশোর শিরোনাম। ধরেন আপনার দেশে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, অর্থনীতিতে আমরা কোথাও পিছিয়ে গেছি, কোথাও এগিয়েছি, হ্যাঁ, কিংবা এই যে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। ধরেন আপনার একটা শ্বেতপত্র কমিটি করে দিয়েছে সরকার, সেই শ্বেতপত্র কমিটি একটা রিপোর্ট দিয়েছে অর্থনীতি। সেদিনের টকশো যদি আপনি একটু যাচাই করেন যে ওই দিন রাতে কী নিয়ে আলোচনা হয়েছে, অন্তত 30টা চ্যানেলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, নির্বাচন নিয়ে টানাপোড়েন, এরকম বিচিত্র সব শিরোনামে। ফলে এই যে আমরা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, এই ধরনের শিরোনাম। এই কারণে আমি বললাম যে আপনি যদি তালিকা করেন গত এক বছরে অন্তত 365 দিন ইন্টু 30টা করলে প্রায় 1000 টকশো হয়েছে। অন্য কোনো কিছু আমাদের পত্রিকায় আসছে না, সব পত্রিকার হেডলাইন শুধু নির্বাচন। এটাই বলছি, এটা তো মিডিয়ার আইডিওলজি। মিডিয়া তো আপনার মতাদর্শের বাইরে না, তার একটা ডমিনেন্ট মতাদর্শ আছে। ফলে তারা নির্বাচনকে মেইন এজেন্ডা করেছে। ওই দিনের যত বড় আলোচিত খবরই থাকুক না কেন, আলোচনা বিষয়বস্তু হয়েছে নির্বাচন। ফলে এই 1000টা শিরোনাম, টকশো শিরোনাম যে আপনি দেখবেন, এর মধ্যে 90% হবে নির্বাচন। তবে আপনার কি মনে হচ্ছে না যে আমরা আসলে এত অসহিষ্ণু হয়ে পড়েছি 1-1.5 বছরে যে আমাদের আসলে নির্বাচন ছাড়া কোনো পথ নেই? ডেফিনেটলি নির্বাচন লাগবে। নির্বাচন ছাড়া বাংলাদেশে, আমি তো অনেকবার বলেছি, নির্বাচন ছাড়া বাংলাদেশে অন্য কোনো পথ নাই। কিন্তু আমি যেটা সমালোচনা করছি সেটা হচ্ছে ওই যে আপনি প্রশ্নটা করলেন যে মানুষের মধ্যে অনিশ্চয়তাটা কেন। এই অনিশ্চয়তাটার কারণ হচ্ছে এটা, মানুষ তো আর স্বাধীনভাবে, মানুষের মতামতগুলো তো নানাভাবে, অপিনিয়নটা ফর্মড হয় নানাভাবে। সেটার মধ্যে মিডিয়া একটা ভালো মাধ্যম, ইউটিউবের ধারাভাষ্য, পত্রিকা, এক একজনের এক এক মিডিয়া। আজকাল ভিজুয়াল দেখা ছাড়া কোনো মানুষ নাই, প্রত্যেকেরই একটা মোবাইল আছে এবং সে কিছু না কিছু দেখছে। সেখানে সে দেখছে যে নির্বাচন কেন্দ্রিক এই ধরনের নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। এটাই তার মধ্যে একটা সন্দেহ তৈরি করেছে। একটা হয়তো দেখা যাবে যে একেবারে পয়েন্টলেস তার এই উদ্বেগটা, কিন্তু তবু তার মধ্যে এই উদ্বেগটা আছে, যেহেতু এই এক বছর এটাকে কেন্দ্র করে আলোচনা চলছে। আমি ওটার কথা বলছিলাম। আদারওয়াইজ ইলেকশনের দিকেই তো আমাদের যেতে হবে এবং আমরা ইলেকশনের দিকেই যাচ্ছি, অন্য কোনো পথ নেই বাংলাদেশের জন্য। আমি বলেছি যে আমাকে একজন জিজ্ঞেস করেছেন যে সামনে কি দেখতে পান, আমি বলছি বাংলাদেশে আমি সামনে দুটো জিনিস দেখতে পাই, নির্বাচন অথবা নির্বাচন, আর তো কিছু নাই। হয় নির্বাচন হবে অথবা নির্বাচন হবে। হ্যাঁ, নির্বাচন না হলেও আপনার যে শক্তি ক্ষমতায় আসবে তারা এরপরে এসে 1-11 মতো আরেকটা নির্বাচনই দেবে, একটা কুকটাপ ইলেকশনই দেবে। ফলে হয় আপনার জন্য সুষ্ঠু নির্বাচন অপেক্ষা করছে অথবা কুকটাপ ইলেকশন অপেক্ষা করছে, কিন্তু ইলেকশনই অপেক্ষা করছে, অন্য কিছু নাই বাংলাদেশের জন্য। এটা মিশন না কিংবা এটা মধ্যপ্রাচ্য না। কিন্তু আমি বলতেছি যে আপনার দেশে তো আরও ইস্যু আছে। হ্যাঁ, জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, সংস্কার আছে, অর্থনীতি রিপোর্ট আছে, গুম কমিশনের রিপোর্ট আছে, এত গুরুত্বপূর্ণ ভয়াবহ জাতিসংঘের রিপোর্ট যেদিন হলো, যেদিন এই যে মানবতা বিরোধী অপরাধের রিপোর্ট জাতিসংঘ দিল, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ঘটনা না, আপনি একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন এই গণহত্যার, সেদিনও কিন্তু টকশোতে এগুলো নিয়ে আলোচনা হয়নি। ফলে এই যে ইলেকশন সেন্ট্রিক আলোচনা, এটাই আসলে মানুষকে এই ধারণাটা তৈরি করেছে যে ইলেকশন কি আদৌ হবে কিনা। কিন্তু অবশ্যই ডেফিনেটলি আমি মনে করি যে ইলেকশন নিয়ে 1 সেকেন্ডের জন্য কোনো অনিশ্চয়তা তৈরি হয় নাই। প্রধান উপদেষ্টা যথেষ্ট ফার্ম এবং যথেষ্ট ফোকাসড অ্যাবাউট ইলেকশন, ফলে ইলেকশন হতেই যাচ্ছে। কাজী সালিমুল হক কামাল কি মনে করছেন, আসলে কি মিডিয়াটা আমাদের সোসাইটিকে এভাবে শেপ করছে দেখে সবাই ভাবছে যে নির্বাচন হবে না, নাকি সত্যিই ওরকম আশঙ্কা আছে যে হবে না, এই জন্যই জনগণ দ্বন্দ্বে আছে? আসলে আমি তার সাথে একমত যে ইলেকশন ছাড়া তো কোনো বিকল্প নাই একটা গণতান্ত্রিক দেশে ইলেকশন অবশ্যই। তবে আমাদের চাওয়া প্রত্যাশা এবং কি হবে সেটার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এখন আসলে কি আমরা নির্বাচনের দিকে এগুচ্ছি কিনা, এটা ছাড়া তো কোনো পথ নাই, আমাদের ইলেকশন করতেই হবে। উনিও যে কথাটা বললো আমিও বলবো, ইলেকশন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আর নেগেটিভ নিউজ হচ্ছে অনেকগুলো কারণ থাকতে পারে, যেরকম কোনো দল হয়তো বলে যে পিআর ছাড়া আমরা নির্বাচনে যাব না, অথবা আগে রেফারেন্ডাম না দিলে আমরা নির্বাচনে যাব না। তো এইগুলো তো সব নেগেটিভ ফ্যাক্টর, তাই না? যে
ওনারা বলেন যে শাপলা না দিলে আমরা নিব না। তো এগুলো তো নেগেটিভ ফ্যাক্টর, এগুলোকেই হয়তো সবাই অনেকে কিন্তু বলছে যে জামায়াত আসলে পিআর এর প্রসঙ্গটা বা গণভোটের প্রসঙ্গটা আনছে নির্বাচনকে পেছানোর জন্য, সেই জায়গায় আপনি কি মনে করছেন? হতে পারে, তাদের স্ট্র্যাটেজি থাকতে পারে। এখন পিছালে তাদের লাভ কি? এখন প্রশ্ন তো, মানুষে তো অনেকে অনেক কথা বলবে, বাট কি লাভ তাদেরও? তারা তো রাজনীতি করে, তাদের লাভটা কি? তাদের তো কোনো লাভ নেই ইলেকশন পিছায়। সারোয়ার তুষার কি বলবেন, জামায়াতের কি আসলে ইলেকশন করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই, তারা এখনই ভালো আছে? জামায়াত ইসলাম ইজ এ সর্ট অফ পলিটিক্যাল পার্টি যাদের এই মুহূর্তে তারা বাংলাদেশে তাদের পলিটিক্যাল হিস্ট্রিতে সবচেয়ে ভালো সময় পার করছে, একেবারে আমি বলবো যে পয়মন্ত সময় পার করছে। ইলেকশন হলেও তাদের কোনো সমস্যা নেই, তারা আগের তুলনায় ভালো করবে, অন্তত নানা আলামতে সেটা মনে হচ্ছে। ইলেকশন না হলেও তাদের সমস্যা নেই, এই ধরনের পরিস্থিতি যদি থাকে কিংবা আরও খারাপ পরিস্থিতি যদি আসে সেখানেও তারা ফ্লারিশ করবে, অতীতে সেটা দেখা গেছে। ফলে ইলেকশন হলেও সমস্যা নেই, না হলেও সমস্যা নেই, সংস্কার হলেও তাদের সমস্যা নেই, মানে সংস্কার হলে একটু বেটার পরিবেশ হবে, সেখানেও তারা ভালো করবে, সংস্কার না হলেও তাদের সমস্যা নেই। ফলে তারা সবচেয়ে, আমি বলবো যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ইসলাম তার নিজের ইতিহাসে এবং বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে ভালো সময় এখন পার করছে। তারা যে কোনো কিছুর মানে পক্ষ নিতে পারে, কিন্তু এটা হওয়া না হওয়াতে কোনো কিছু যায় আসে না। তারা তাদের সবচেয়ে আসলে কি যায় আসে ইলেকশন হওয়া না হওয়াতে? ইলেকশন এনসিপির জন্য ইম্পর্টেন্ট, যে কোনো নতুন দলের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো রাজনৈতিক দলের জন্য ইম্পর্টেন্ট। কেন? কারণ ইলেকশন না হলে তাহলে কি জামায়াত কোনো রাজনৈতিক দল নয়? না, ডেফিনেটলি তারা রাজনৈতিক দল, কিন্তু দে আর সর্ট মানে ডিফারেন্ট টাইপ অফ পার্টি, এবং তাদের আইডিওলজি এবং তাদের অনেকে তাদেরকে বলেন যে বিগেস্ট পলিটিক্যাল এনজিও বাংলাদেশের। ফলে তারা যেভাবে ফাংশন করে, আপনি যেমন দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র রাজনীতি না থাকে, এটার ভুক্তভোগী হয় ছাত্র দল কিংবা আমাদের ছাত্র সংগঠন। কিন্তু ছাত্র রাজনীতি না থাকলে হলগুলোতে কিংবা ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি না থাকে, ছাত্র শিবিরের কোনো সমস্যা হয় না। তাদের একটা অভিযোজন প্রক্রিয়া আছে, কারণ তারা ডিফারেন্টলি ওয়ার্ক করে। আমি যেটা বলছিলাম আর কি, এটা অনেক মানে এটা অনেক লম্বা আলোচনার বিষয়, সেটাতে আমরা এখন ঢুকতে পারবো না। ফলে তারা যেভাবে কাজ করে, এই কাজের জন্য তাদের জন্য বরং অনেক সময় পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্ষতিকর, মানে পলিটিক্যাল এনভায়রনমেন্টে তারা প্রান্তিক হয়ে যায়। কিন্তু যখন এই পলিটিক্যাল এনভায়রনমেন্ট থাকে না, তখন তারা অনেক প্রমিনেন্ট হয়ে যায়, কারণ তারা যেটাকে ওয়েলফেয়ার বলে আর কি, ওয়েলফেয়ার পলিটিক্স, এই ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে। এখন ধরেন আপনার একটা স্ট্রাকচারাল প্রবলেম আছে, আপনি সেটাতে হাত দিচ্ছেন না, কিন্তু আপনি একজনকে পাইয়ে দেওয়ার যে রাজনীতি, যেটাকে বলে চুইয়ে পড়ার যে রাজনীতি, এইটা আপনি কাউকে এই বেনিফিটটা দিচ্ছেন। ফলে আপাত অর্থে তার সুবিধা হচ্ছে এবং মানে তিনি খুশি, কিন্তু ওভারঅল যে প্রবলেমটা যেটা তৈরি করছে এই সমস্যাটা, ওইটা কিন্তু থেকে যাচ্ছে। এই ফলে কিন্তু এখন ধরেন জামায়াত ইসলামের ওই ধরনের কোনো রাজনৈতিক প্রকল্পও নাই যে কিভাবে আমি স্ট্রাকচারাল প্রবলেমটাকে ঠিক করব। তারা তাদের রাজনীতি করে, তারা তাদের মানে যারা সুবিধাভোগী তাদেরকে সুবিধা দেয় এবং তাদের দায়িত্ব নেয়, এটাও কম কিছু না, তাদের দায়িত্ব নেয়। কিন্তু যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে নির্বাচন হোক না হোক, আমি বলছি না কিন্তু যে জামায়াত ইসলাম ইলেকশন চায় না, আমার বক্তব্য হচ্ছে যে কোনো ধরনের পরিস্থিতি, 5 আগস্টের পরে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো ধরনের পরিস্থিতি জামায়াতকে হেল্প করছে। ইলেকশন হলেও তারা সুবিধা পাবে, না হলেও সুবিধা পাবে, সংস্কার হলেও সুবিধা পাবে, না হলেও সুবিধা পাবে। এটা এই সুবিধাটা আবার সবাই পাচ্ছে না, বলে একটা এক্সেপশনাল পরিস্থিতির মধ্যে জামায়াত ইসলাম আছে। এবং জামায়াতের আমির বিভিন্ন সময়ে ক্ষমা চেয়েছেন একাধিকবার, এবারেও আবার তিনি লন্ডনে গিয়ে ক্ষমা চেয়েছেন 47 পরবর্তী সকল ঘটনার জন্য। এদিকে আসলে তারা অনুভব করে ক্ষমা চাচ্ছেন, নাকি নির্বাচনে ভোট পাওয়ার জন্য বা জনগণের একটু কাছে যাওয়ার জন্য? যে কারণেই হোক, একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশের মানুষ যে মনে করে যে, এবং বাংলাদেশের মানুষ তো মনেই করে জামায়াতের ইতিহাসে বিভিন্ন কাল পর্বে তাদের ভুল রাজনীতি আছে, ভুল অবস্থান আছে, এটা যে তাদের দলের ভেতরেও যে তারা এটা নিয়ে বিব্রত, এটা পরিষ্কার তার কথায়। তিনি একাধিকবার এই প্রসঙ্গ না হলে তুলতেন না। এবং আপনি জানেন যে তাদের দল থেকে একাংশ কিন্তু এই কারণে বের হয়েও গেছে যে আমরা এটা ঘানি টানবো কেন। বাট হুইচ ইজ ইম্পর্টেন্ট, তার লাস্ট মন্তব্য যে আমেরিকায় গিয়ে তিনি যে মন্তব্য করেছেন, একদিকে মনে হয়েছে তিনি তারা এটা নিয়ে, এটা যে ভুল হয়েছে এটা তারা বলতে চান, অন্যদিকে আবার তারা এটাকে অ্যাভয়েডও করতে চান। এই কারণে তারা বলেছেন 47 থেকে আজকে পর্যন্ত। ফলে যেটা হয়েছে যে ওই যে মূল যেটা, কারণ আপনি খেয়াল করে দেখেন 47-এও জামায়াতের ভুল রাজনীতি আছে, সেটা কি এই অঞ্চলের মানুষ পাকিস্তান চাচ্ছে, আপনি তার বিরুদ্ধে দাঁড়ালেন। কিন্তু 71-এ আপনি তো ভুল করেন নাই, শুধু দুটো একরকম না, একটা গণহত্যার মানবতা বিরোধী অপরাধের সাথে আপনার সংশ্লিষ্টতা আছে। তখন তাদের কিন্তু প্রাদেশিক মন্ত্রীও ছিল, ফলে তারা দায় এড়াতে পারবে না। ফলে 47-এ তাদের অবস্থান সেটা ডেফিনেটলি ভুল, আর 71-এ তাদের অবস্থান এটা একই ধরনের ব্যাপার না। ফলে আপনি যদি এটাকে মিলিয়ে ফেলার মধ্যে দিয়ে আপনি একটাকে আসলে লঘু করে দিচ্ছেন, একদম 71-কে লঘু করছেন, সেটা আসলে তাদের এক ধরনের আসলে ভোট পাওয়ার জন্য এখন ক্ষমা চাচ্ছেন। আমি তার সাথে একমত, আসলে তারা তো ডাইরেক্টলি ক্ষমা চায় নাই। এবং তাদের ক্ষমা চাওয়ার ব্যাপারটা বরাবরই কেন অস্পষ্ট থাকে, সেটা তাদের ব্যাপার। তারা কেন, কারণ জনগণ তাদের কাছ থেকে একটা স্পষ্ট চায়
তারা এইবারও কিন্তু 47 থেকে আমি সেটা যে বললো 47 নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ ইন্টারেস্টেড না, তারা ইন্টারেস্টেড ছিল 71 নিয়ে, 71 আমাদের স্বাধীনতার যুদ্ধ নিয়ে। উনি কেন যে ওটা ক্লিয়ার করলেন না সেটা ওনাদের হয়তো নিশ্চয়ই দলীয় একটা সিদ্ধান্ত থাকবে। এবং জনগণ কিন্তু এখন আসলেই চাচ্ছে যে তারা যেন আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধটাকে উল্লেখ করে তারা ক্ষমা চায় জনগণের কাছে। জনগণ চেলে, তারা যদি না চায় জনগণ ইলেকশনের সময় তাদের ফল পাবে তারা। ইলেকশন নিয়ে এত দ্বন্দ্ব এখন কি অর্থনীতির ব্যাপারে আপনি যেহেতু বলছিলেন যে এখানে আপনি বিএনপির পরিচয় আসেননি, ব্যবসায়িক কথাটা চলে আসছে, এই যে এত কিছু হলো, এতগুলো অগ্নিকাণ্ডের ঘটনা, তো সেই জায়গায় আসলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য কোথায় দাঁড়াচ্ছে এখন? অগ্নিকাণ্ডতে তো অনেক ক্ষতি হয়েছে, আপনারা জানেন যে এখানে অনেক মানে র মেটেরিয়াল, প্রচুর র মেটেরিয়াল আসে আমাদের এখানে, ফিনিশ প্রোডাক্ট থাকে, অনেক দামি দামি জিনিস থাকে, স্পেয়ার পার্টস থাকে, এটা তো ক্ষতি হচ্ছে। এখন এটার মেন দোষ কাকে দিবেন? এগুলো তো ধরেন আমরা আমাদের দেশে দেখি যখনই একটা বড় কোনো আগুন লাগে কোথাও তখন ফায়ার ব্রিগেড যায়, বাট পৃথিবীর সব দেশে ফায়ার, তাহলে এরা বাকি 365 দিন কি করে? এদের তো দেখা উচিত ছিল যে তার ফায়ার সেফটি মেনটেন করে কিনা। ফায়ার ব্রিগেডের লোক এসে আপনাদেরও এই স্টুডিওতে দেখা উচিত যে ফায়ার সেফটি যে রেগুলেশন আপনারা মানেন কিনা। প্রতি বছর বা 6 মাস পর পর যেসব জায়গায় হাই রিস্ক এরিয়া আছে দেখার দরকার। কিন্তু আমরা সবসময় দেখি আগুন লাগার পরে ফায়ার ব্রিগেড যায় নিভাতে এবং তারপরে বলে এই দোষ সেই দোষ অমুক দোষ। তাদের দোষটা কিন্তু তারা কখনোই বলে না। আমাদের দেশে যতগুলো আগুন লাগতেছে এদের তো এগুলো জানা উচিত, তাদের বিরাট একটা ওয়ার্ক ফোর্স আছে, তো তারা সারা বছর বসে কি করে? তাদের তো একটা ইন্সপেকশনের টিম থাকা উচিত। এই কাজগুলো এবং আপনার ইকোনো বলপেনের কথা যদি আসে, আপনি একটি বলপেন দিয়ে আসলে সফল একজন ব্যবসায়ী হয়েছেন, আমরা দূরদর্শী একজন ব্যবসায়ী বলে জানি, সেই ফ্যাক্টরিটি আপনার বন্ধ করতে হয়েছে, সেই প্রসঙ্গে একটু বলেন। আপনি তো ইলেকশনের প্রসঙ্গ থেকে না, সবকিছু কিন্তু জড়িত আসলে। এখন কিন্তু ব্যবসায়ীরাও নির্বাচন করতে চান, ব্যবসায়ীরাও রাজনীতিতে আসছেন। 16 বছরে আপনারা তো জানেন আমার বিরুদ্ধে অনেক মামলা হয়, অমুক হয়, আমাকে দেশের বাইরে থাকতে হয়, তারপরে অনেক দিন কারাগারে থাকতে হয়। আমি ঠিক মতন ব্যবসা, তখন তো যারা বিএনপির ব্যবসায়ী ছিল তাদের উপরে নানান রকম ইনকাম ট্যাক্সের চাপ, ব্যাংকের চাপ, নানান দিক থেকে তারা মানে। আচ্ছা, ব্যবসায়ীরা শুধু ব্যবসায় না থেকে রাজনীতিতে আসতে তো আকৃষ্ট হন কেন? আসবে না কেন? না, রাজনীতি করলে কি ব্যবসাটাতে উন্নতি হয় বেশি? তার জন্য না, একজন ব্যবসায়ী সে ট্যাক্স দিচ্ছে গভর্নমেন্টকে, তার ট্যাক্সের টাকায় গভর্নমেন্ট চলতেছে, সে হাজার হাজার লোককে এমপ্লয়মেন্ট দিচ্ছে। তো একজন ব্যবসায়ী, এরপর যখন সরকারটা পাল্টে যায় তখন কিন্তু সেই হাজার হাজার লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, সেখান থেকে সেইটা হওয়া উচিত না, আমি আপনার সাথে একমত। বাট জিনিস হচ্ছে যে আপনারা খালি বলেন ব্যবসায়ীরা কোনো পলিটিক্সে আসে, তাহলে ব্যবসায়ীরা আসলে দোষ, একজন উকিল আসলে দোষ নাই, ডাক্তার আসলে দোষ নাই, শিক্ষক আসলে দোষ নাই, একজন বেকার লোক আসলেও দোষ নাই। না, আমাদের দেশের সমস্যা আসলে একজন রাজনীতিতে যে আসেন তার ব্যক্তিগত পরিসরেও আমরা চলে যাই, এবং যেটা একদমই করা উচিত না। তার পরিবারকে হেনস্থার শিকার হতে হয়, তার কোম্পানি বন্ধ হয়ে যায়, সেগুলোতে কিন্তু আসলে যাওয়া উচিত না। এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো ওই যে 1/11 এর পরের থেকে শুরু হয়েছে। এই প্রতিহিংসার রাজনীতিটাই কিন্তু এখন আমাদের সমস্যা। সারোয়ার তুষার কি মনে হয়, এই যে এই প্রতিহিংসার রাজনীতি, যে একদল ক্ষমতায় আসলে অন্য দল রাস্তায় বের হতেই পারবে না, তাদেরকে জেলে যেতে হবে, তাদেরকে মামলা খেতে হবে, এইগুলো কেন আসলো বাংলাদেশের রাজনীতি? এটাই তো সমস্যা। এবং এবারে রাষ্ট্র সংস্কারের মূল এজেন্ডাই যে এটাকে থামানো, কারণ এটা খুবই আত্মঘাতী এবং একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং এটা হয় তার কারণ হচ্ছে আপনার এখানে এমন একটা পাওয়ার স্ট্রাকচার আছে যেখানে সরকারি দল, সরকার, রাষ্ট্র, এই প্রশাসন, এগুলোর মধ্যে কোনো পার্থক্য থাকে না, এগুলো একাকার হয়ে যায়। এবং এই একাকার হয়ে যাওয়ার কারণে এমন একটা ক্ষমতা তৈরি হয় যে তারা, একজন ব্যবসায়ী ধরেন কি চায়, তো ধরেন যারা রাজনীতিতে আসে না তাদের চাওয়াটা কি? তারা বিনা উপদ্রবে ব্যবসা করবেন, তাদের তো আর কোনো কিছু দরকার নেই। মানে তারা ট্যাক্স ফাঁকি দিচ্ছেন কিনা আপনি সেটা দেখবেন, বা তারা এমপ্লয়ীদেরকে ঠিকমতো বেতন দিচ্ছেন কিনা সেটা দেখবেন। তিনি যদি দেশ থেকে প্রফিট করে আবার দেশে সেটা বিনিয়োগ করেন তাহলে তো আপনার তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত বা তাকে আপনার প্রণোদনা দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে উল্টো হয়রানি করা হয়। এবং শুধু সেটা না, আপনি এখানে পলিটিক্যাল কানেকশন ছাড়া শুধুমাত্র আপনি অর্থ সম্পদ করেছেন, সৎ পথে ব্যবসা করতে চান, আপনি কিন্তু আপনার জন্য পথটা খুব সুগম না, আপনাকে কোনো পলিটিক্যাল ব্যাকআপ নিতে হবে।
ধরেন আমার কাছে টাকা আছে, পলিটিক্যাল ব্যাকআপটা আসলে কি জন্য নিতে হয়? ব্যবসায়ীরা খুব বেশি দুর্নীতিগ্রস্ত তাই? না ব্যবসায়ীরা দুর্নীতিগ্রস্ত না, এখানে পলিটিক্সটা এবং পলিটিক্যাল কালচারটা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, এবং সেখানে সেটার ছোঁয়া তো ব্যবসায়ীদের মধ্যে লাগে। ব্যবসায়ীরা তো দুধে ধোয়া তুলসী পাতা না, এটা তো ওভারঅল একটা টোটাল সিস্টেমে তারাও একটা পার্ট। তারাও এটাকে তাদেরও এখানে স্বার্থ আছে, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু তাদেরও স্বার্থ আছে এই সিস্টেমটা এরকম থাকুক। কারণ তারা যদি রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ থাকে, সরকারের সাথে যোগাযোগ থাকে, তাহলে তারা নানা ধরনের সুবিধা পায়, অনেক পরিস্থিতি অনেক ধরনের তাদের জন্য সুবিধাজনক পরিস্থিতি হয়। ফলে তারাও এই পরিস্থিতিটাকে এইভাবে টিকিয়ে রাখতে চান। আবার যারা ভালো করে ব্যবসা করতে চায় সেই পরিবেশ তো নাই, ফলে একজন ব্যবসায়ী তো কি করবেন, তাকে তো সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এটা মানে কিন্তু এইভাবে খাপ খাওয়াতে থাকলে কিন্তু আর আমরা কখনোই উত্তরণের পথ খুঁজে পাবো না। এবং জুলাই অভ্যুত্থানের পর যে এত এত কারখানা বন্ধ হয়েছে, শ্রমিকরা কাজ হারিয়েছেন, সেসব শ্রমিকরা তো আসলে রাজনীতি বোঝেন না, সাধারণ মানুষ তো সেগুলোর মধ্যে নেই। তাদের ব্যাপারে আপনাদের ভাবনা কি? বিভিন্ন রাজনৈতিক দল কি ভাবছে? রাজনৈতিক দলের আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আমাদের তো একটা 24 দফা আছে, আমরা তো খুবই নতুন দল, কিন্তু যারা প্রতিষ্ঠিত দল তাদের কিন্তু এগুলো নিয়ে খুব একটা চিন্তা ভাবনা নাই। তাদের শুধু নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা আছে, এবং নির্বাচনের পরে তারা ক্ষমতায় যাবে এটুকু তারা বোঝে, এবং বাকিটা হচ্ছে মানুষজন নিজের মতো করে ব্যবস্থা করে নেবেন না। আদারওয়াইজ আপনি দেখবেন আমাদের মতো দেশে কেন ইনফর্মাল ইকোনমি এত বড়, বিরাট বড় ইকোনমি। এটার মানে হচ্ছে ইনফর্মাল ইকোনমি কারা? যারা প্রাইমারিলি যাদেরকে আপনার স্টেট, আপনার গভর্নমেন্ট ফেল করেছে, তারাই হলো ইনফর্মাল ইকোনমি কনস্টিটিউট করে, এবং তারা কিন্তু নিজেরা নিজেদের দায়িত্ব নেয়। এবং এইটা যেহেতু নেয়, ফলে এবং তাদের সাথে আবার পলিটিক্যাল দলগুলোর একটা কানেকশন থাকে, যেহেতু তারা অনেক কিছু পাইয়ে দেয় রাজনৈতিক দলগুলো, এবং এর বিনিময়ে ছোট ছোট ব্যবসা করা যায়, যেখানে মালিক শ্রমিকের ওইভাবে বিভাজন নাই, আমি মালিক আমি শ্রমিক, এই ধরনের একটা পরিস্থিতি। এদের যে দায়িত্ব সরকার এবং রাষ্ট্র নিল না, এবং না নেওয়ার কারণে কিন্তু এক ধরনের আমি বলবো যে তারা হাফ ছেড়ে বাঁচছে, যে কারণ তারা নিজেদের দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা হলো আমাদের দেশের সবচেয়ে বড় যে অর্থনীতির যে সেকশনটা, এটা হলো ইনফর্মাল ইকোনমি। এখন তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আনা, রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া, ধরেন তাদেরকে যদি রেলের জমিতে রেলের জমিতে আপনার একটা ছোট ব্যবসা আছে, এখন এইটার দেখবেন ওখান থেকে মাসোয়ারা কে নিচ্ছে? কোনো রাজনৈতিক দল নিচ্ছে। রেল যদি তাদেরকে একটা লিজ দেয়, মানে ইন আ ফর্মাল ওয়ে, তাহলে কিন্তু আপনি টাকাটা সরকারের কাছে যাবে, ওই যে মাসিক যে বেতনটা। এইটা আমাদের সরকার রাষ্ট্র করে না বলেই হচ্ছে এরা থাকে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে, যে রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, এটার অংশ হয়ে যায়। হ্যাঁ, এবং একটা আপনি শত শত কোটি টাকার ট্যাক্স থেকে বঞ্চিত হয় সরকার। ঠিক আছে, এই পরিস্থিতিটা থেকে বের হইতে গেলে আমাদের প্রপার একটা মানে অ্যাসেসমেন্ট দরকার অ্যাবাউট আওয়ার ইকোনমি, যেটা আমাদের কোনো দলেরই মানে তেমন কোনো আগ্রহ নাই। এবং এখানে যারা ইকোনমিক নিয়ে কথাবার্তা বলেন এবং সুপারিশ করেন নানা ধরনের নীতি প্রণয়ন, তাদের মাথায় যে বৃহত্তর জনগোষ্ঠী তারা থাকে, তারা ব্যাংক, বিমা, ম্যাক্রো ইকোনমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু এই যে আমি বললাম যে একটা বিপুল জনগোষ্ঠী হচ্ছে যারা হচ্ছে নিজেদের দায়িত্ব নিয়েছে, তাদেরকে আপনি কিভাবে অ্যাকোমোডেট করবেন, এটা নিয়ে কিন্তু আমাদের ভালো পরিকল্পনা নাই। ফলে আমি বলবো যে আপনি ইভেন ভোটের রাজনীতির জন্য আপনার এই জনগোষ্ঠীকে টার্গেট না করলে আপনি ভবিষ্যতে মানে বিপাকে পড়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। সালিমুল হক কামাল, কি বলবেন? আসলে কি বিএনপি কি ভোটের রাজনীতি করতে চায় না? তারা কি জনগণের জানমালের নিরাপত্তা দিতে চায় না? শুধু ভোট পাওয়ার জন্যই নির্বাচনের আগে এসব কথা বলে, যেগুলো পরে চেঞ্জ হয়ে যায়? তো এগুলো না দিলে মানুষ ভোট দিবে কেন? তারপরেও কেন আমাদের ব্যবসার এই অবস্থা? এগুলো প্রোভাইড করে বলেই তো মানুষ সেই দলকে ভোট দেয়, যে যখন ক্ষমতায় ছিল আমরা কার সময় ভালো ছিলাম, কার সময় ওই যে উনি যেরকম বললো যে চান্দা দেওয়া কম লাগে, কার সময় আমার বিদ্যুৎটা আমি পাচ্ছি, সব কিছু পাচ্ছি, গভর্নমেন্টের সার্ভিসটা ঠিক মতন পাচ্ছি, আমি তার সাথে একটু এই মানে অনেক ধন্যবাদ আপনাকে সালিমুল হক কামাল। সারোয়ার তুষার, আপনাকেও ধন্যবাদ আমাদের আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা সকল ব্যবসা বাণিজ্য রিলেটেড বা দেশের যত সমস্যা আছে সবকিছু থেকে উত্তরণের পথ পাবো একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, সেই প্রত্যাশায় ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।